এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৭৪.৭০। জিপিএ 5 পেয়েছে ৫৮,২৭৬ জন। বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, বর্তমান সরকারই শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। রাজধানীর পলিটেকনিক শিক্ষার্থী আফসানা হত্যার বিচার দাবিতে সোচ্চার সহপাঠী ও স্বজনরা। ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন নম্বর থেকে আসছে টেলিফোন, অভিযোগ পরিবারের। জঙ্গি ইস্যুতে কড়াকড়ি আরোপ সত্ত্বেও ক্লাসমুখী হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন অনুপস্থিত থাকার সুযোগ নেই বলছে কলেজ কর্তৃপক্ষ। এবং ভারতে বিক্ষোভের মুখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিস সাময়িক বন্ধ। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ অস্বীকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সারা দেশে পাশের হার ৭৪.৭০%। জিপিএ 5 পেয়েছেন ৫৮,২৭৬ জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮৮.১% ও কারিগরি বোর্ডে পাশের হার ৮৪.৫৭%। এবারের পরীক্ষায় সিলেট বোর্ড পাশের হার ৬৮.৫৯%। জিপিএ 5 পেয়েছেন ১,৩৩০ জন। চট্টগ্রাম ৬৪.৬০, কুমিল্লা বোর্ডে ৬৪.৪৯, দিনাজপুরে ৭০.৬৪ এবং রাজশাহী বোর্ডে ৭৫.৪০%। তবে অন্যান্য বারের মতো এবারও অনলাইনে ও ফোনে রেজাল্ট জেনে নিতে পারবেন শিক্ষার্থীরা। এজন্য www.educationboardresult.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে ফলাফল। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২,১৮,৬২৮ জন পরীক্ষার্থী। এছাড়া এবারই প্রথমবারের মতো শিক্ষার্থীরা পরীক্ষার শুরুতে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা তত্ত্বীয় পরীক্ষায় অংশ নেন। এর আগে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে গণভবনে ফল হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রী ফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বলেন, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা। তিনি বলেন, ৭৫-এর পর স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়নের দিকে নজর দেয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষা নীতিমালা প্রণয়ন করে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার বেশি হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীতে ছেলেমেয়েরা সমানভাবে এগিয়ে যাবে। যে যারা রাষ্ট্র পরিচালনা করেছে ৭৫-এর পর ২১ বছর, তারা এসব দিকে কোনো নজরই দেয়নি। কারণ তাদের দুর্নীতি, টাকা বানানো, তাদের বিলাসবহুল জীবনযাপন, এই নিয়েই তারা ব্যস্ত ছিল। সাধারণ মানুষের দিকে ফিরে তাকাবার কোনো সময় তাদের ছিল না। ৯৬ সালে যখন সরকার গঠন করলাম, আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিলাম এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা দেখা গেল যে আমরা খুব দ্রুতভাবে আমাদের সাক্ষরতার হার আমরা বাড়াতে সক্ষম হচ্ছি। আমাদের লক্ষ্য, বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। কিন্তু একটি দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে তার মূল হাতিয়ারটা হচ্ছে শিক্ষা। আমি যেটা লক্ষ্য করেছিলাম যে আমাদের ছেলেমেয়েদের বিজ্ঞান পড়ার দিকে অনীহাটা বেশি, যে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা যে বিশ্ববিদ্যালয় করব, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমাদের ছেলেমেয়েদেরকে এমনভাবে উপযুক্ত শিক্ষা দিতে হবে যে শুধু দেশে বিদেশে সর্বক্ষেত্রে তারা যেন তাদের মেধা বিকাশের সুযোগ পায়, সাথে সাথে তাদের দক্ষতাও তারা প্রদর্শন করতে পারে। এবং সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই তথ্য প্রযুক্তিকে আমরা গুরুত্ব দিয়েছি। পাশের হার বৃদ্ধি পাচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত। আর একটু বেশি আনন্দিত যে আমাদের মেয়েদের শিক্ষার্থী বেড়ে গেছে এবং তাদের পাশের হারও বাড়ছে। আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, এটা আমি বিশ্বাস করি। দর্শক, এই মুহূর্তে ঢাকার রাজুক উত্তরা মডেল কলেজে রয়েছেন সহকর্মী শফিক মোহাম্মদ। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক,
স্বপ্না, আমি এখন রাজুক উত্তরা মডেল কলেজে আছি। আপনি জানেন যে আজকে কিন্তু আর কিছুক্ষণ পর এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, এবং আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইতিমধ্যেই কিন্তু এই যে এবারের 3 বোর্ডের অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের এবং সেই সাথে মাদ্রাসা বোর্ড এবং এইচএসসি অর্থাৎ এইচএসসি সমমানের পরীক্ষার যে ফলাফল সেই ফলাফল হস্তান্তর করেছেন, এবং সেখান থেকে আমরা যতটা সম্ভব জানতে পেরেছি এবার পাশের হার হচ্ছে 74.70%। এখন আমি আছি উত্তরা রাজুক উত্তরা মডেল কলেজে, এবং আপনি জানেন যে এই কলেজটি কিন্তু বরাবরই কিন্তু ভালো রেজাল্ট করে থাকে, এবং যে কারণেই কিন্তু এখানে কলেজ কর্তৃপক্ষ কিন্তু এবারও প্রস্তুতি নিয়েছে। একটি উৎসব মঞ্চ করা হয়েছে রেজাল্ট পাবলিশের পরে, কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রীর কাছে রেজাল্ট হস্তান্তর করার পরই এগুলো কিন্তু সংশ্লিষ্ট ওয়েবসাইটে অর্থাৎ শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট এবং এছাড়াও পাশাপাশি আছে এসএমএস এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা জানতে পারবেন। পাশাপাশি প্রত্যেকটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রত্যেকটা কলেজের যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডেও কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আমি যে রাজুক স্কুল যে রাজুক কলেজে আছি সেখানে কিন্তু এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1353 জন, এবং সেখানে সায়েন্স থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে 853 জন, এবং আর্টস থেকে ছিল 118 জন, এবং বিজনেস স্টাডিজ থেকে ছিল 381 জন। তো আমরা যেটা বলতে পারি যে এখন কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তিনি কিন্তু ইতিমধ্যেই তার রেজাল্টটি জানতে পেরেছেন এসএমএস এর মাধ্যমে। কোনো না কোনো ভাবে তিনি জানতে পেরেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি A+ পেয়েছেন। তো যাই হোক, আমরা বেশ কিছু বছর আগে থেকেই কিন্তু এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে যে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানা যায় এবং পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমেও জানা যায়, এই কারণে স্কুলগুলোতে কিন্তু তুলনামূলকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকে। কিন্তু রাজুক উত্তরা মডেল কলেজ যেটি আছে এক্ষেত্রে ব্যতিক্রম। আমরা জানি যে যে কোনো ভাবেই হোক না কেন তারা যদি তাদের রেজাল্টটি জানার পরপরই কিন্তু স্কুল এবং কলেজ ক্যাম্পাসে চলে আসে এবং কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়, এবং কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে কিন্তু তারা তাদের যে উৎসব সেই উৎসবটা পালন করে, অর্থাৎ ভালো রেজাল্ট করেছেন সেই ভালো রেজাল্টের সবাই মিলে একসাথে কিন্তু উৎসব উদযাপন করে। এছাড়া পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, এখানে কিন্তু অনেক অভিভাবকরাও এসেছেন। এখানে এই স্কুলে ক্যাম্পাস অর্থাৎ কলেজ ক্যাম্পাসে কিন্তু এখানে মঞ্চ করা হয়েছে, উৎসব মঞ্চ, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরই কিন্তু এখানে উৎসবে অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি আজকে আরেকটি কথা বলতে চাই, যেহেতু এছাড়াও কিন্তু আজকে যেহেতু রেজাল্ট পাবলিশ হবে, স্কুলের এবং কলেজ শাখার ইংলিশ মিডিয়াম স্কুল এবং কলেজ শাখার যত শিক্ষার্থী আছে তারাও কিন্তু আজকে স্কুলে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা মোটামুটি যে বড় ভাইয়া এবং আপুদের যে রেজাল্টটা পাবলিশ হবে সেই রেজাল্টের যে উৎসব সেই উৎসবকে কিন্তু তারা সবার কাছে এই উৎসব ভাগাভাগি করে নেওয়ার জন্যই কিন্তু তারা ক্যাম্পাসে এসেছে। এবং আমরা আজকে এই বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে হচ্ছে গতবার প্রায় 99.95% মতো শিক্ষার্থী কিন্তু তারা পাশ করেছিল, এবং এবারেও তারা প্রত্যাশা করছে যে সেই যে ফলাফলের ধারাবাহিকতা রাজুক উত্তরা মডেল কলেজের সেই ফলাফলের ধারাবাহিকতা অনুযায়ী এবারও কিন্তু তারা ভালো ফলাফল উপহার দিতে পারবে। এবং মোটামুটি আরেকটি কথা, যে এখানে রাজুক উত্তরা মডেল কলেজের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কিন্তু প্রতিদিন নিয়মিত ক্লাসে পাঠদান করা হয়, এবং সেই সাথে সাথে ক্লাসে যে সমস্ত ক্লাস নোটগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু তারা মোটামুটি যথাযথ প্রতিদিন নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড এবং ক্লাস পরীক্ষার মাধ্যমে এগুলো মূল্যায়ন করা হয়। শিক্ষকদের পৃষ্ঠপোষকতা বা তত্ত্বাবধান যেরকম থাকে, শিক্ষার্থীদের প্রচেষ্টাও থাকে, সেই সাথে অভিভাবকদের প্রচেষ্টাও থাকে। সব মিলিয়ে মোটামুটি এবারও প্রত্যাশা করছে তারা ভালো ফলাফল করবে। তো রাজুক উত্তরা মডেল কলেজ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। এখন আমি চলে যাচ্ছি স্বপ্না আপনার কাছে। স্বপ্না। দর্শক, অন্যদিকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শাফিন জাহিদ। আমরা চলে যাচ্ছি তার কাছে, জানবো শিক্ষার্থীদের প্রতিক্রিয়া। শাফিন। স্বপ্না, আপনি জানেন যে 2016 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তো আমি এখন অবস্থান করছি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যদি একটু আমার পিছনের চিত্র দেখাই, এখানে কিন্তু সারি সারিভাবে যারা 2016 সালে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান করছেন কলেজে। অনেকে কিন্তু এখনো আসেননি। একটা বিষয় জানি রাখি স্বপ্ন, যে এখন পর্যন্ত কিন্তু আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রশাসনের হাতে কিন্তু 2016 সালের পরীক্ষার ফলাফল হাতে এসে পৌঁছায়নি, যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা জানেন না যে এক একজন
কি ফলাফল করেছেন। তবে তাদের বিশ্বাস সবাই ভালোই কিছু করবেন। একটা বিষয় জানিয়ে রাখি স্বপ্ন আপনাকে, যে সবার সাথে যারা পরীক্ষার্থী ছিল এবার, অর্থাৎ যারা ফল পাবেন কিছুক্ষণের মধ্যে, তাদের ভিতরে কিন্তু উৎকণ্ঠা বিরাজ করছে এবং তারা কিন্তু একটা বিষয় একটু দুশ্চিন্তার মধ্যে আছেন যে কেমন পরীক্ষার ফল করবেন। তবে সবাই আশা করছেন যে ভালো কিছুই হবে। আপনি দেখতেই পাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত কলেজের যে প্রাঙ্গণ, কলেজ প্রাঙ্গণে কিন্তু অনেক শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন, সেই সাথে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরাও। এখন পর্যন্ত কিন্তু যেই মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চ থেকেই কিন্তু শিক্ষার্থীদের যে ফলাফল সেটি প্রকাশ করা হবে। একটা তথ্য জানিয়ে দিই আপনাকে স্বপ্ন, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এবছর 1655 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং তাদের রেজাল্ট হয়তো আর কিছুক্ষণ, অর্থাৎ এখন থেকে আধা ঘন্টার মধ্যে হয়তো তাদের সবার হাতে এসে পৌঁছাবে। সবার ভিতরে কিন্তু উৎকণ্ঠা বিরাজ করছে এবং সবাই কিন্তু উৎফুল্লিত এবং সেই সাথে কিন্তু তারা বেশ আমেজের মধ্যে আছে এবং তাদের বিশ্বাস যে ভালো রেজাল্ট হবে। বরাবরের মতো এবারও হয়তো সব থেকে ভালো কিছুর মধ্যে থাকবেন বলে তারা বিশ্বাস করছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি দেখতে পাচ্ছেন তাদের উচ্ছ্বাস কতটুকু। আপনার একটা বিষয় জানিয়ে রাখি যে এই কলেজ থেকে কিন্তু প্রতিবারের মতো এবারও খুব ভালো ফলাফল করবেন বলে আমাদেরকে জানিয়েছেন অধ্যক্ষ। কিছুক্ষণ আগে তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে বরাবরের মতো কিন্তু তাদের সাথে তাদেরকে যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে সেভাবে তারা পরীক্ষা দিয়েছে এবং তার ফলশ্রুতিতে সেই একটি ফল নিয়ে আসবেন। তো আপনি ছবি দেখলে হয়তো বুঝতে পারবেন যে তাদের সবার মধ্যে কেমন পরিস্থিতি বিরাজ করছে। সবাই কিন্তু উৎফুল্লিত এবং সবাই আনন্দিত। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফলাফল তাদের হাতে এসে পৌঁছাবে। তো একটি বিষয় বলে রাখি, এখন পর্যন্ত অভিভাবকরা তো এসেছেন, সেই সাথে তাদের যে শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু এসেছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যে ফলাফল আসবে। ফলাফল পাওয়া মাত্রই আপনার মাধ্যমে আবার আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই কলেজের সর্বশেষ স্বপ্না। দর্শক, আদমজী ক্যান্টনমেন্ট থেকে শাফিন জাহিদ, আর এর আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাজকোত্তরা মডেল কলেজ থেকে শফিক মোহাম্মদ। তাদের কাছ থেকে জানছিলাম শিক্ষার্থীদের প্রতিক্রিয়া। রাজধানীর মিরপুরে সাইক পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী ফেরদৌস আফসানা নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সহপাঠী সহ স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে অভিযুক্ত হাবিবুর রহমান রবিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার। পরিবারের সদস্যরা বলছেন সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আফসানাকে। আর এ ঘটনার পর থেকে মুঠোফোনে ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন করে নিহতের পরিবারকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বলা হলেও কারা ফোন করছেন সে বিষয়ে জানেন না স্বজনরা। এদিকে ছাত্র ইউনিয়ন আফসানাকে নিজেদের কর্মী দাবি করে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। হত্যাকাণ্ড আমরা অনুমান করছি, কারণ হচ্ছে আত্মহত্যার কোনো কারণই নেই। যে কারণগুলো আমি বললাম, আমরা চাই এটা একটা সঠিক সুষ্ঠু তদন্ত হোক এবং এর সাথে যদি কেউ জড়িত থাকে তাদেরকে বের করা হোক এবং বাংলাদেশের আইনের মাধ্যমে তাদের শাস্তির বিধান করা হোক। আমাদের যে আননোন নাম্বারগুলো এসছে ফোনে জানানো হয়েছে, এরা একবার এক একটা নাম বলেছে। জঙ্গি ইস্যুতে কড়াকড়ি পর এখনো ক্লাসমুখী হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিলেটের কয়েকটি কলেজের সরেজমিনে গিয়ে দেখা যায় 200 জনের ক্লাসে উপস্থিতি 50 জনেরও কম, আর 100 জনের ক্লাসে মাত্র 15 জন। তবে উপস্থিতির এই সংখ্যাতেই সন্তুষ্ট শিক্ষকরা। তারা বলছেন কদিন আগে অনেক সময় ক্লাস করার জন্য একজন শিক্ষার্থী পাওয়া যেত না, সে তুলনায় এখনকার সংখ্যা অনেক বেশি। ক্লাসগুলো যখন ফাঁকা তখন পরীক্ষার হলগুলোতে দেখা যায় উপস্থিতির হার শতভাগ। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট বিভাগের শীর্ষ প্রতিষ্ঠান এমসি কলেজে চলছে দর্শন তৃতীয় বর্ষের ক্লাস। 90 জন শিক্ষার্থীর মধ্যে 14 জনকে নিয়ে ক্লাস হচ্ছে। সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসেও একই চিত্র। দুটি ক্লাসে গিয়ে দেখা যায় প্রতিটিতে 50 জনের মতো উপস্থিতি, যদিও এক একটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা 200-র বেশি। 80 জন থেকে 14 জন এসেছে, আরো কম ছিলই না বলতে। আমরা ক্লাসের জন্য বসে থাকতাম। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলো সম্পর্কে আমরা জানিয়েছি এবং রেগুলার উপস্থিতিতে আমরা সাড়াও পেয়েছি। এই ক্লাসগুলো যখন ফাঁকা তখন আরেক বিভাগে গিয়ে দেখা যায় পরীক্ষা চলছে, আর সেখানে উপস্থিতির হার শতভাগ। ফেল করলে প্রমোশন পাবে না, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার,
এই ধরনের বাধ্যবাধকতা আছে বিধায় পরীক্ষা প্রস্তুতিটা বেশি থাকে। শিক্ষার্থীদের দাবি, বিভিন্ন পরীক্ষার জন্য বছরের বেশিরভাগ সময় কলেজ বন্ধ থাকায় ক্লাসের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেছে তারা। ম্যাক্সিমাম সময় ইন্টার পরীক্ষা থাকে, অনার্সের পরীক্ষা থাকে, ডিগ্রি পরীক্ষা থাকে, তো ম্যাক্সিমাম টাইমে আমাদের বন্ধ থাকে, তো ওইটার জন্য আমাদের আসলে ক্লাসে আসার তেমন একটা আগ্রহ থাকে না। ক্লাস করতে হলে অবশ্যই আমাদেরকে ক্লাসে গিয়ে বসতে হবে, কিন্তু বসার জায়গায় যদি পরীক্ষা হয় তাহলে তো আমরা ক্লাস করতে পারবো না। আমরা আশা করব এই পরীক্ষার ব্যাপারটা সরকার আলাদা চিন্তা করবে, যাতে ক্লাসে উপস্থিতিটা স্টুডেন্টের জন্য নিশ্চিত করা যায়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে কেউ দীর্ঘদিন ক্লাসে উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএ, বিএসএস, বিএসসি, অনার্স, মাস্টার্স, এইচএসসি এই ধরনের কমিটি আমরা করেছি, যাতে করে উপস্থিতি বাড়ে। কমিটির কাজটা হচ্ছে যে ছাত্রদেরকে অনুপ্রাণিত করবে, ক্লাসের দিকে ক্লাসমুখী করবে। যদি তারা না আসে, তাদের গার্ডিয়ানের সঙ্গে তারা যোগাযোগ করবে। সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় কলেজের সংখ্যা 2154টি। এই কলেজগুলোতে 21 লাখের মতো শিক্ষার্থী রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরো থাকছে। নাশকতার 5 মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। দর্শক, হজ ব্যবস্থাপনা ও হজের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের বিষয়ে এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রিপ্লেসমেন্টের ক্ষেত্রে তবে এখানে একটা কথা বলা প্রয়োজন যে কোনো এজেন্সি যদি একসঙ্গে প্রায় 50 জন রিপ্লেসমেন্ট করতে চায়, সেটা কিন্তু হবে না। এটা আমরা বুঝি যে কজন রিপ্লেসমেন্ট হতে পারে, কজন মারা যেতে পারে, কজন অসুস্থ হতে পারে, এটা বোঝা যায়। নিশ্চয়ই 100 হাজির মধ্যে 25 জন হাজি মারা যাবেন না, হয়তো 2 জন 4 জন মারা যাবেন, হয়তো 2 জন বা 5 জন অসুস্থ হবেন। তো এই রিপ্লেসমেন্টের এই জায়গাটা এটা আমরা সমাধান করেছি। আমাদের হাবের যে সভাপতি উপস্থিত আছেন এখানে, তিনি আমাদেরকে আজকে এখানে মিটিংয়ে কথা দিয়েছেন। আমি ওনার সামনেই বলছি যে ইনশাল্লাহ আগামীকাল যদি কি বলে ধরো এম্বাসি যদি খোলা থাকে তাহলে কাল থেকে, অথবা যদি এম্বাসি যদি কালকে খোলা না থাকে তাহলে পরে পরশু থেকে আর কোনো ফ্লাইট খালি যাবে না বলে উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন হজ এজেন্সির তরফ থেকে। আমরা এই অ্যাসিওরেন্সের ভিত্তিতে আমরা যেতে চাই। আমরা কোনো কারো প্রতি কোনো বিশেষ কোনো দোষারোপ করার ব্যাপারে আমরা যাচ্ছি না। এই নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হয়েছে, খোলাখুলি কথাবার্তা হয়েছে। আমরা কোথায় ত্রুটি সেটা করার চেষ্টা করেছি। আর আমরা আরেকটা ব্যাপার করছি যে ফর ইমার্জেন্সির সেক আমরা বিমানকে বলেছি যে, এবং তারা যেন এক্সট্রা স্লট তারা যেন নিয়ে রাখেন, তার জন্য তারা সে আবেদন করবেন এই এক্সট্রা স্লটের জন্য। এই হলো মোটামুটি আমাদের আলোচনা। আমি দর্শক, হজ ব্যবস্থাপনা ও হজের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের বিষয়ে সচিবালয়ে ব্রিফ করছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ঢাকার পূর্বাঞ্চলের অনেক নিচু এলাকায় পানি জমে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক খাল ভরাটের ফলে প্রতি বছরই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ঢাকার পশ্চিম দিকের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও অরক্ষিত হয়ে আছে ঢাকার পূর্ব দিকের অনেক এলাকা। সমস্যা সমাধানে খাল পুনরুদ্ধারের তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদরা। এসএম সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিন জাহিদ। ডেমরা, আমুলিয়া, নন্দীপাড়া, ত্রিমোহনী ও বেড়াইত সহ বেশ কয়েকটি এলাকা নিয়ে রাজধানীর পূর্বাঞ্চল। বন্যা বা ভারী বৃষ্টি হলে ঢাকার কোথাও না হলেও এসব এলাকায় পানি জমে। রাজধানীর আশপাশের বেশ কয়েকটি এলাকা নিম্নাঞ্চল হয় প্রতি বছরই বর্ষা মৌসুমে এভাবে জমে পানি। এলাকাবাসী বলছেন, আশপাশে যে কয়েকটি খাল ছিল তা মূলত বালু দিয়ে ভরাট করার কারণেই প্রতি বছরই সৃষ্টি হয় বন্যার মতো এক পরিস্থিতির, যার ফলে তাদের দুর্ভোগের চরম সীমায় পৌঁছাতে হয়। 15-20 দিন ধরে ঘরে পানি উঠে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, বাজার ঘাট আনতে পারতেছি না ঠিক মতো। নিচে দিয়ে কত সাপ ব্যাং কত কিছু যায় আসে, কি করবো, এইভাবেই থাকতে হইতাছে। বন্যার পানি বাড়ছে, চারমুড়ার পানি আয়ে নামে না, ময়লা পানি উপরে হেঁটে পড়ে। পানি উন্নয়ন বোর্ড বলছে, রূপগঞ্জের বালুনদ ও শীতলক্ষার মোহনা পথের পানি নিম্নাঞ্চলে প্রবেশের পাশাপাশি ভারী বৃষ্টির ফলে পূর্বাঞ্চলের অনেক এলাকা প্রতি বছরই পানিতে ভরে যায়। নগরায়নটা পরিকল্পিতভাবে হয়নি। যে এরিয়াতে আগে পানিটা ছিল, নগরায়নের ফলে এরিয়া সংকুচিত হওয়াতে প্রতি বছরে এই বর্ষার সময়
পানিতে ডুবে থাকে ওই এলাকার জনগণ। এই অপরিকল্পিত নগানের ফলে আপনার যে পানিটা ড্রেনে আমাদের পাম্প হাউসে আসতো সেটা বাধাগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন এলাকাটি মূলত কৃষি জমি হিসেবে তৈরি করা হলেও পরবর্তীতে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ না করার কারণেই এমন পরিস্থিতির শিকার হতে হয় এখানকার বাসিন্দাদের। জলসিঞ্চনের জন্য যে খালগুলো বা ক্যানেলগুলো ছিল সেগুলো বদ্ধ করে একটি আবদ্ধ অবস্থা তৈরি করা হয়েছে, ফলে ফ্লাশ ফ্লাড বা বৃষ্টিজনিত ফ্লাড এই পুরো এলাকাটাকে প্রতি বছর বিপর্যস্ত করে ফেলে। এই যে খালগুলো ছিল সেগুলোকে আবারও সংযোগ করে পাম্প স্টেশনের মাধ্যমে পাম্প করে যাতে সহজেই পানিটাকে ফেলে দেওয়া যায় সেই ব্যবস্থা পুনরুদ্ধার করার চেষ্টা করবে। তাদের মতে ঢাকার চারপাশের এমন জায়গাগুলো অবৈধ দখলে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাই এসব এলাকা দখলমুক্ত করতে পারলেই প্লাবনমুক্ত করা সম্ভব নগরীর পূর্বাঞ্চল। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। নাশকতার 5 মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে 5 মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রুহুল কবির রিজভী। গত বছরের বিভিন্ন সময়ে কয়েকটি এলাকায় গাড়ি পোড়ানো সহ কয়েকটি অভিযোগে মতিঝিল, খিলগাঁও এবং পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। আবারও ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী তাকে পুনরায় দলে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুজনই এমন ইঙ্গিত দিয়েছেন। এটা আমার পারিবারিক দল, ঐতিহাসিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য সম্পৃক্ত। আমার বাবা দীর্ঘদিন যাবৎ আজীবন এই দলের সাথে সম্পৃক্ত ছিলেন। মঞ্জু আমার দল আসতে পারে একটা ভালো বলবই আসতে আমি খুশি হব। তার প্রয়োজন তার কাছে গিয়ে সাক্ষাৎ করে তাকে দলে আনার একটা ব্যবস্থা চেষ্টা করবো। আমাদের প্রাক্তন মেয়র মহোদয় এবিএম মহিউদ্দিন চৌধুরী, আমি ওনাকে শ্রদ্ধা করি, বড় ভাইয়ের মতো জানি। ওনার সাথে কথা বলবো। আমি ফিরে আর কোথায় যাবো? আওয়ামী লীগ তো ফিরতে পারবো না। আওয়ামী লীগ তো আছি, এখানে আছি। তো আনুষ্ঠানিকতার কথাটা এখন বলা যাবে না। ওনার সাথে আলাপ করবো, ওনার সাথে আলাপ করে সেটা বলবো। সময় সংবাদে আরো থাকছে। রিও অলিম্পিকে 200 মিটার স্প্রিন্টের ফাইনালে উসাইন বোল্ট, বাদ পড়লেন জাস্টিন গ্যাটলিন। মেয়েদের বিভাগে স্বর্ণ জিতলেন আরেক জ্যামাইকান এলাইনি থমসন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় রিজাল ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর তাকে জামিনের নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের আদালত। বাংলাদেশের ব্যাংকের 8 কোটি 10 লাখ টাকা চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার স্থানীয় সময় রাত 10:30টায় পাসাই সিটি রিজিওনাল ট্রায়াল কোর্টের বিচারক রেমিয়েবল বুয়েন্তিয়া দেগুইতোর জামিনের আদেশ দেন। তবে জামিনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পুলিশি হেফাজতে থাকেন তিনি। পরে শপথ ভঙ্গের জরিমানা বাবদ 6000 ফিলিপিন্স পেসো পরিশোধের পর রাত 1টার পর তাকে ছেড়ে দেয় পুলিশ। বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেন্স তামস। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পদ্মা নদীর ভাঙনে দিশেহারা শরীয়তপুরের শত শত পরিবার। গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 5 শতাধিক ঘরবাড়ি ও শত শত হেক্টর ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় সর্বশান্ত হচ্ছেন নদী তীরের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প দাখিল করা হলেও অর্থ বরাদ্দের অভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যার সাথে সংগ্রাম করে খেয়ে না খেয়ে বেঁচে থাকা মানুষগুলো যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত, ঠিক তখনই শরীয়তপুরের মানুষের লড়াই করতে হচ্ছে নদী ভাঙনের সাথে। বন্যার পানি নামার পর আগ্রাসী হয়ে উঠেছে উত্তাল পদ্মা। দিনরাত বিরামহীনভাবে ভাঙনের মুখে পড়েছে জেলার জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার গ্রামের পর গ্রাম।
ভাঙনের তীব্রতা বাড়ায় চোখের পলকে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা, রাস্তাঘাট, এমনকি ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে ইতোমধ্যে আশ্রয়হীন হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রতি বছর ভাঙনের কবলে হাজার হাজার পরিবার ভূমিহীন হলেও কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী 2-4 দিন যদি এভাবে ভাঙন অব্যাহত থাকে তাহলে এই গ্রামগুলো, আমাদের এই গ্রামগুলো সবই ভেঙে যাবে। প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার হেল্প দিচ্ছে না। আমরা ভাঙন কবলিত মানুষ, কোনো সাহায্য পাইনি, এখন আমরা একটু সাহায্য চাই। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, ভাঙন রোধে বিশেষ প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদন ও অর্থ বরাদ্দের অপেক্ষায় রয়েছে। যৌতুপতি আমরা কোনো ফান্ড না পাওয়ার কারণে, ডিবি অ্যাপ্রুভাল না হওয়ার কারণে আমরা এখন পর্যন্ত কাজে উদ্যোগ নিতে পারি না। ভাঙন রোধে 2012 সালে শরীয়তপুরের 8.9 কিলোমিটার এলাকা নিয়ে 271 কোটি টাকা ব্যয়ের একটি ডিবিপি পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা দেয় পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, শরীয়তপুর। সময় মতো কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় এবার রংপুর অঞ্চলে পাটের বাম্পার ফলন হয়েছে। প্রস্তুতি চলছে জমি থেকে পাট কাটা এবং জাগ দেওয়ার। দাম ভালো পাওয়া নিয়ে আশাবাদী কৃষক। কৃষি বিভাগও বলছে পানির কারণে পাটের আশও এবার অনেক ভালো হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। সময় মতো কাঙ্ক্ষিত বৃষ্টি এবং আবহাওয়া অনুকূলে থাকায় রংপুর অঞ্চলে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। চলছে জমি থেকে পাট কাটা আর জাগ দেওয়ার প্রস্তুতি। প্রতি বছর পাট জাগ দেয়া নিয়ে পানির অভাবে বিড়ম্বনা পোহালেও এবার তা নেই, তাই দারুণ খুশি তারা। কৃষকরা বলছেন এবার ফলন ভালো হওয়ায় প্রতি বিঘায় 8 থেকে 10 মণ পাট হবে বলে আশা তাদের। বৃষ্টিটা হয়েছে সময় মতো নেই, এই বৃষ্টিটা হওয়ার কারণে এবারকার পাটগুলো ভালো হয়েছে। প্রতিটা খেতে মানে ওর আসছিল, তার কারণে পাটগুলো ভালো হয়েছে। এবার সার পানিও ভালো দেওয়া হয়েছে, এই জন্য পাট খুব ভালো হয়েছে। এইবার যেগুলো পাড়ে যদি না পোষাতে কোনোবারে পোষপান না। গেলবার তো 5 জন মাটি কষ্ট, মনে করো ওই যে জাগ দেওয়ার খুব কষ্ট, মানে পানির কষ্ট খুব। এবারকার তো প্রচুর পানি, আমি জানলে আবাদ আরো বেশি করে করতাম, এবার আবাদ কম হয়েছে আর কি। নানামুখী ব্যবহারে পাটের চাহিদা বাড়ায় অন্যান্য বছরের চেয়ে এবার দাম অনেক ভালো। মৌসুমের শুরুতেই পাট এখন প্রতি মণ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা দরে। গতবারে 1100-1200 টাকা মন, এবারকার 2000-1800 টাকা 1700 টাকা এইবার মন চলছে। এতে আমরা গৃহস্থ খুবই খুশি আছি। 1800 টাকা কোষ্টার মন বর্তমান বাজারে, আরো কি হবে তা বলা যায় না। আবাদ মোটামুটি ভালো হয়েছে, তা কোষ্টার দাম শুনি আমার মনটা খুশি হয়েছে। কৃষি বিভাগ বলছে সময় মতো পর্যাপ্ত পানি পাওয়ায় এবার পাটের আশও অনেক ভালো হবে। পাট পচানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ পানি কৃষকরা পাবেন। সেই সাথে সাথে আমরা একটা জিনিস চেষ্টা করছি যে রিবনার ব্যবহার করে কৃষক যেন তাদের পাটটাকে বা পাটের আঁশটাকে একটু উন্নত মানের হিসেবে বাজারে নিয়ে আসেন। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 65,260 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 2,353 হেক্টর বেশি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। ভারতে বিক্ষোভের মুখে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের অফিস সাময়িক বন্ধ ঘোষণা করেছে। বুধবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বেঙ্গালুরু, পুনে, নয়াদিল্লি আর চেন্নাইতে তাদের অফিস এবং অন্যান্য কার্যক্রম কিছুদিনের জন্য বন্ধ করা হচ্ছে। এর আগে শনিবার কাশ্মীর ইস্যু নিয়ে বেঙ্গালুরুতে এক সেমিনারে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে সংগঠনটি। সেমিনারে সংস্থাটির কর্মকর্তা ভারত বিরোধী স্লোগান দেয় বলে অভিযোগ তোলা হয়। এরপরেই ক্ষমতাসীন দল বিজেপি মানবাধিকার সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলে। বিজেপি ছাত্র সংগঠন অ্যামনেস্টির কার্যক্রমকে ভারত বিরোধী বলে আখ্যা দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। টানা বিক্ষোভের মুখে নিজেদের অফিস এবং কার্যক্রম সাময়িক বন্ধের ঘোষণা করে প্রতিষ্ঠানটি। তবে রাষ্ট্রদ্রোহিতার আর ভারত বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সেন্ট পিটার্সবার্গের একটি ভবনে তল্লাশি অভিযানের সময় বিশেষ বাহিনীর গুলিতে 4 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। রাশিয়ার কাউন্টার টেরোরিজম কমিটি এক বিবৃতিতে জানায়, বুধবার সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানের সময় সন্দেহভাজন জঙ্গিরা এলোপাথারি গুলি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে ওই 4 জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে 3 জন জঙ্গি হিসেবে পুলিশের তালিকাভুক্ত ছিল। পরে 16 তলা বিশিষ্ট ওই ভবনটি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে দীর্ঘদিন থেকেই বিচ্ছিন্নতাবাদী ও কয়েকটি জঙ্গি গোষ্ঠী সক্রিয় ছিল। একই দিন মস্কোর 20 কিলোমিটার পূর্বে মহাসড়কে পুলিশের ওপর 2 বন্দুকধারী হামলা চালানোর পর পাল্টা গুলিতে হামলাকারীরা নিহত হয়। ওই 2 বন্দুকধারী উত্তর ককেশাসের বিচ্ছিন্নতাবাদী দলের সদস্য বলে ধারণা করছে পুলিশ। রিও অলিম্পিকের খবর। সেমিফাইনালে প্রথম হয়ে 200 মিটার স্প্রিন্টের ফাইনাল নিশ্চিত করেছেন উসাইন বোল্ট। 19.78 সেকেন্ড সময় নিয়ে ফাইনালের পথ সুগম করেন এই ইভেন্টে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন। সেমিফাইনালের দ্বিতীয় সেরা টাইমিং করেছেন কানাডার আন্দ্রে দোগ্রেস। তিনি সময় নিয়েছেন 19.80 সেকেন্ড। আর 19.94 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের লশন মেডিট। এছাড়াও এই ইভেন্টে ফাইনাল নিশ্চিত করেছেন ফ্রান্সের লোমেত্রি, যুক্তরাজ্যের অ্যাডাম, তুরস্কের রামিল, পানামার আলোনসো এডওয়ার্ড এবং নেদারল্যান্ডসের মার্টিনা। তবে সেমিফাইনালে বাদ পড়ে ভক্তদের হতাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন এবং জ্যামাইকার ইয়োহান ব্লেক। এদিকে নারীদের 200 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন জ্যামাইকান এলাইনি থমসন। 21.78 সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। সেমিফাইনালে 22.13 টাইমিং করে তৃতীয় হয়েছিলেন এই জ্যামাইকান। নারীদের এই ইভেন্টে দ্বিতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন নেদারল্যান্ডসের ডাফনি শিপার্স। তার টাইমিং ছিল 21.88 সেকেন্ড। যদিও থমসনকে হারিয়ে রিও অলিম্পিকের সেমিফাইনালে প্রথম হয়েছিল। অলিম্পিক ফুটবলের খবর। প্রথম স্বর্ণ জয়ের স্বপ্ন পূরণের পথে আরও একটু এগিয়ে গেল ব্রাজিল। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে অলিম্পিক ইতিহাসে নেইমারের দ্রুততম গোলের রেকর্ডের দিনে হন্ডুরাসকে 6-0 গোলে বিধ্বস্ত করে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। ব্রাজিলের করে দুটি করে গোল করেছেন নেইমার ও গ্রাবিয়েল জেসুস। অপর সেমিফাইনালে নাইজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে 36 বছর পর অলিম্পিকের ফাইনালে উঠেছে জার্মানি। রিওর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের মেয়েদের স্বর্ণজয়ের স্বপ্নভঙ্গের 24 ঘন্টাও তখন এগিয়ে দেন সম্প্রতি ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো জেসুস। প্রথম 2 ম্যাচে গোল না পাওয়ায় কম কথা হয়নি ব্রাজিল। ব্যর্থ হলেও ভুল করেননি মার্কুইনহোস। 51 মিনিটে 4-0 ব্যবধানে এগিয়ে যায় নেইমারের দল। ম্যাচ শেষ হবার 11 মিনিট আগে লুয়ান সেলেসাওদের হয়ে পঞ্চম গোল করেন। আর খেলার যোগ করার সময় নেইমার পেনাল্টি থেকে গোল করলে 6-0 ব্যবধানের জয়ের সঙ্গে অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। এদিকে সাও পাওলোর এরেনা করিন্থিয়ান্সে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় 2 সাবেক চ্যাম্পিয়ন নাইজেরিয়া ও জার্মানি। সুপার ইগলসদের বিপক্ষে ম্যাচের 9 মিনিটেই লুকাস ক্লস্টারমানের গোলে এগিয়ে যায় জার্মানি। পর্তুগালকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জার্মানদের সঙ্গে সমান্তরালে লড়তে থাকলেও গোলের দেখা পায়নি আটলান্টা অলিম্পিকের স্বর্ণজয়ী নাইজেরিয়া। উল্টো ম্যাচ শেষ হবার 1 মিনিট আগে ফ্রেইবুর্গ স্ট্রাইকার নিলস পিটারসেনের গোলে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত হয় ডায়মানশাফটদের। শনিবার রাতে স্বর্ণের লড়াইয়ে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে জার্মানি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 74.70। জিপিএ 5 পেয়েছে 58,276 জন। বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, বর্তমান সরকারই শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। রাজধানীর পলিটেকনিক শিক্ষার্থী আফসানা হত্যার বিচার দাবিতে সোচ্চার সহপাঠী ও স্বজনরা। ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন নম্বর থেকে আসছে টেলিফোন, অভিযোগ পরিবারের। জঙ্গি ইস্যুতে কড়াকড়ি আরোপ সত্ত্বেও ক্লাসমুখী হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন অনুপস্থিত থাকার সুযোগ নেই বলছে কলেজ কর্তৃপক্ষ। এবং ভারতে বিক্ষোভের মুখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিস সাময়িক বন্ধ। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ অস্বীকার। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।